সবাইকে স্বাগত যমুনা টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন ক্রাইম সিনে। আমাদের সমাজে প্রতিনিয়তই ঘটে যাচ্ছে নানান ধরনের অপরাধ। ঘটে যাওয়া এসব অনিয়ম বা অভিযোগের সবটুকু খবর সবসময় আমরা জানতে পারি না। অন্ধকারে থেকে যাওয়া সেসব অনিয়মের খবরগুলো নিয়েই আমরা হাজির হয়েছি এই সাপ্তাহিক আয়োজনে। খাবার খেয়ে নয়, চিকিৎসকদের ধারণা শ্বাসরোধ করেই হত্যা করা হয়েছে বনশ্রীর 2 শিশুকে। তাদের শরীরে পাওয়া গিয়েছে আঘাতের চিহ্ন, আর সেজন্যই সন্দেহের বাইরে কেউই যাচ্ছেন না। আর তাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জামালপুর থেকে শিশুর বাবা মা এবং খালাকে ঢাকায় নিয়ে এসেছে। সেই সাথে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বাড়ির দারোয়ান, গৃহশিক্ষক, এমনকি প্রতিবেশী সহ অনেককেই। অসংখ্য প্রশ্ন তৈরি করেছে ফরেনসিক ডাক্তারের ইঙ্গিত। লাশ কাটা ঘর থেকে পাওয়া যাচ্ছে অমীমাংসিত অনেক প্রশ্ন। পরিবার থেকে কেন প্রথমে খাবার খাওয়ার পর নিস্তেজ হয়ে পড়ার কথা বলা হলো? নিস্তেজই যদি হয়ে পড়ে তাহলে বিকেলে 2জন প্রাইভেট টিউটরের কাছে পড়লই বাকি করে। আর গলায় আঘাতের চিহ্নই বা এলো কোথা থেকে? 2জনের দেহে কিছু আঘাতের চিহ্ন পাই, কিন্তু যেহেতু পুলিশ আমাকে হিস্ট্রি দিচ্ছে যে খাবারের বিষক্রিয়ায় মারা যেতে পারে, এই জন্য আমরা ভিসেরা প্রিজার্ভ করছি। শ্বাসজনিত কারণে মৃত্যু হলে আমরা সায়ানোসিস বলে একটা শব্দ ডাক্তারি ভাষায় বলি, সেটা পাওয়া গেছে 2জনের দেহেই। আমরা নীলাফুলা জখম বলি, সেই ধরনের জখম পাওয়া গেছে তাদের গলায়, মুখে এবং পায়ে। সন্তান হারালে পাগল হয়ে যাবার কথা বাবা মার, তাও আবার একসঙ্গে দুটা প্রাণ। প্রশ্নটা মোটা দাগে উঠল ময়নাতদন্ত সম্পন্নকারী ডাক্তারের বক্তব্য থেকে। প্রশ্নটা আরো বড় করে ধরা পড়ল হাসপাতালে লাশ রেখে 7 সকালে বাবা মায়ের গ্রামের বাড়ি ছুটে যাওয়া দেখে। এও কি সম্ভব? এখন তার বাবা মার বারবার সেন্সলেস হয়ে পড়তেছে, 10 মিনিট পর পর সেন্সলেস হয়ে পড়তেছে। এই জন্য আমরা চিন্তা করেছি যে তারা এখানে আসলে আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সেই জন্য আমরা বলেছি, আর আমরা পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়েছি যে জামালপুরে তাকে দাফন করা হবে। নানা প্রশ্ন তৈরি হচ্ছে। তাহলে কি কোনো রহস্য থেকে যাচ্ছে ওই শোবার ঘরে? সেই সব অমীমাংসিত প্রশ্নের মীমাংসা করতে পারে কেবল পুলিশ। নিবিড় অনুসন্ধানে বেরিয়ে আসতে পারে কেন এই জিঘাংসা, কেন আজ শিশু হত্যার বীভৎস মহোৎসব চারিদিকে। বাচ্চাদের এক মা, বাবা এবং খালা, কারণ 3জনের ফার্স্ট রেসপন্ডেন্ট ছিল। আগে যদিও বলেছিল যে বিষক্রিয়ার কারণে, কিন্তু এখন তারা নিজেরাও কনফিউজ। তাদের যে সমস্ত তথ্য এবং পারিপার্শ্বিক আমরা আরো কিছু তথ্য পেয়েছি এবং পাবো, এগুলো কোরিলেট করলে হয়তো পরবর্তীতে একটা রেজাল্ট পাওয়া যায়। ধরা পড়েছে ছোটন। কুমিল্লার সেই 2 শিশু হত্যার পর থেকেই যে পালিয়ে বেড়াচ্ছিল, যাকে ধরার জন্য হন্যে হয়ে খুঁজছিল পুলিশ। বলছি কুমিল্লার আলোচিত সেই তরুণের কথা, যাকে তার জন্মদাতা পিতাই সন্দেহ করছেন হত্যাকারী হিসেবে। ধরা পড়েছে ছোটন। কুমিল্লার 2 শিশু হত্যার পর থেকেই যে পালিয়ে বেড়াচ্ছিল, যাকে ধরার জন্য হন্যে হয়ে খুঁজছিল পুলিশ। বলছিলাম কুমিল্লার সেই আলোচিত তরুণের কথা, যাকে তার জন্মদাতা পিতাই সন্দেহ করছেন হত্যাকারী হিসেবে। মেহেদী হাসান জয় ও মেজবাউল হক মনি। কুমিল্লার ঢুলিপাড়া হলিচাইল্ড প্রি-ক্যাডেট স্কুলে জয় প্রথম শ্রেণীতে ও মনি নার্সারিতে পড়ত। শনিবার দুপুরে নিজ বাড়িতেই খুন হয় তারা। আমি আর আমার ওয়াইফ বাড়ির তাদের 4জনের খানা পাকাইয়া সন্দেহ করে গেছে, তোমরা দুপুরে খাইয়ে নিও, আমরা একটু তোমার নানুর বাড়ি থেকে যাইয়া আসি। নিহত 2 শিশুর মা জানান, তার মৃত মায়ের দোয়ার অনুষ্ঠানে যোগ দিতে তিনি স্বামীসহ বাড়ির বাইরে ছিলেন। বাড়িতে বড় স্ত্রী সন্তান ছোট ও মেয়ে তানজিনার কাছেই সন্তানদের রেখে যান। ছোটনকে সন্দেহ করেন তারা। ঘটনার পর থেকে ছোটনকে আর এলাকায় দেখা যায়নি। তার বোন তানজিনা ঘটনা পরবর্তী যেসব কথাবার্তা বলেছে, সেখানে অনেক প্রশ্ন অমীমাংসিত থেকে গেছে। ভাইয়ের ওই রুমে থাকে, ল্যাপটপে গেমস খেলে, মোবাইলে গেমস খেলে। তো আমি তো ভাবতেছি এমনই দুষ্টামি। মেন রুমের একটা তালা ছিল, বলছে এটা চাবি কোথায়, আমি এফেলে চাবিটা দিছি, দেওয়ার সাথে সাথে উনি তালা মাইরা ফেলছে। তারপর তালা মাইরা বাড়িও যেতে, আমি বলতেছি কই যেতেছো, বাদ দেখাইতেছো না। এবার আমার একটা অনেক জোরে লাথি মারছে, লাথি মেরে চলে গেছে। 2 ভাইকে হত্যার ঘটনায় শনিবার গভীর রাতে সদর দক্ষিণ মডেল থানায় মামলা করেন নিহতের মা রেখা বেগম। মামলায় সৎ ভাই মোহাম্মদ আল শফিউল ইসলাম ছোটনকে আসামি করা হয়। ছোটন ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এ ঘটনায় কুমিল্লা সহ সারা দেশে চাঞ্চল্যের সৃষ্টি হয়। শোকার্ত মানুষ ছুটে যায় নিহতদের দেখতে। জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল শোকার্ত পিতা আবুল কালামের হাতে 20,000 টাকা তুলে দেন।
পুলিশ সুপার জানান, 2 শিশু হত্যা মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ভিকটিমের মা বাদী হয়ে একটা মামলা করেছেন। আমরা এখনো পর্যন্ত তদন্ত যতটুকু পেয়েছি সেই অনুসারে আমরা মোটামুটি আসামিকে শনাক্ত করতে পেরেছি। ময়নাতদন্ত রিপোর্ট বলছে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে 2 শিশুকে। একজনের গলা টিপে মারা হয়েছে, আরেকজনের মুখে চাপা দিয়ে মারা হয়েছে। আবুল কালামের 2 স্ত্রী রয়েছে। প্রথম স্ত্রীর ঘরে 2 সন্তান, ছোটন ও তানজিনা। দ্বিতীয় স্ত্রী রেখা বেগমের সন্তান জয় ও মণি। আবুল কালাম 2 স্ত্রীকে নিয়ে একই বাসায় থাকতেন। বাবার দ্বিতীয় বিয়ে ও 2 সন্তানকে মানতে পারেননি আবুল কালামের প্রথম ঘরের ছেলে সন্তান শফিউল আলম ছোটন। সে কথাই বলছিলেন মা রেখা বেগম। যখন আমার ছোট বাচ্চারা 7 মাসে বয়স ছিল, তখন ওর বগার ভিতরে লাল ট্যাপ বাইন্দা দিছিল সারা রাত প্রস্তাব করছে না, পেট ফুলা রয়েছে। ছোটন অবশ্যই ধরা পড়েছে পুলিশের হাতে। এখন বেরিয়ে আসবে আসল সত্য। একা একাই কি এ ঘটনা ঘটিয়েছে ছোটন, নাকি আরো কেউ ছিল তার সাথে? দর্শক দেখছেন ক্রাইম সিন, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সাথেই থাকুন। দর্শক স্বাগত আরো একবার, আপনারা দেখছেন ক্রাইম সিন। ডাক্তার না হয়েও অনেকেই ডাক্তারি করে বেড়াচ্ছেন, অনেকে আবার বিভিন্ন নামে হাসপাতাল খুলে ব্যবসাও করছেন। নারায়ণগঞ্জের এমনই এক হাসপাতালে চিকিৎসার নামে প্রতারণার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন কণিকা নামের এক তরুণী। ফতুল্লার বউবাজার এলাকার বাসিন্দা মোহাম্মদ শওকত আলীর মেয়ে কণিকা। বয়স 22 বছর। সন্তান সম্ভবা হওয়ার 7 মাস পর ঘটনার সূত্রপাত। গর্ভের সন্তান নষ্ট করতে জোর করে খাওয়ানো হয় ওষুধ। পরে ফতুল্লার বউবাজারেই মরিয়ম ক্লিনিকে নিয়ে যায় স্বামী আলামিন। একটা ট্যাবলেট 500 টাকা দা খাওয়াইছে। তো 500 টাকা দা খাওয়ানোর পরে আমারে বলছে যে আম্মু আমার এরকম একটা ডাক্তার নিয়ে ওষুধ খাওয়াইছে, ওইটার দাম 500 টাকা, বাচ্চাটা নষ্ট করে নিলে। ক্লিনিকে নিয়ে যাওয়ার পর বাচ্চা প্রসবের সময় তার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর কণিকাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। যে সুমকা উইয়ে মনে করেনি বাচ্চাটা হেরা বাইর করে হালাইছে, বাইর করার পরে উই আর কি মারা গেছে পরে হেরা হইলো এই ঢাকা মেডিকেল গেছে। মেয়ের মৃত্যুর খবর শুনে ঢাকা মেডিকেল মর্গে ছুটে যান কণিকার বাবা। ফোন দিছে, কয় কণিকা তো নাই, কাঁদতেছে। আমি কি কর তুমি, কণিকা মরে গেছে। এই হওয়ার পরে আমি মেডিকেলে রাখা পরে ওখানে আমি রিস্কে ঢাকা মেডিকেল আসছি। পাগলা পূর্বপাড়া বউবাজারের মরিয়ম ক্লিনিকের প্রচারপত্রে বলা হয়েছে এখানে 24 ঘন্টা রোগী দেখা, ভর্তি, অপারেশন সহ যাবতীয় সেবা দেয়া হয়। কিন্তু ক্লিনিকের ভেতরে গিয়ে দেখা গেল অপারেশন থিয়েটার আর শয্যার অবস্থা খারাপ। কাউকে পাওয়া যায়নি। কথা হয় ভবনের মালিকের সাথে। তিনি জানান ডাক্তার হালিমা খাতুন নামে এক মহিলা স্থানীয় ইউনিয়ন পরিষদের লাইসেন্স নিয়ে ফ্ল্যাটটি ভাড়া নেন। অতি ফার্স্ট যখন আমার কাছে ভাড়া নিতে আসে তখন ওনাদের আমি বলছি যে চেয়ারম্যানের যদি অনুমোদন থাকে তাহলে আর না হচ্ছে না। তারপরে ওনারা আমার চেয়ারম্যানের সার্টিফিকেট দেখে, তারপরে ওনাদের সাথে আমার চুক্তি হয়, তারপরে আমি এটা দিই। শুধু কণিকাই নয়, ঝুমুর নামে আরো এক নারীর মৃত্যু হয়েছিল এই ক্লিনিকে। জরায়ুর টিউমার অপারেশনের জন্য কথিত চিকিৎসক হালিমা খাতুন ও আয়া নাসরিন প্ররোচিত করে ঝুমুরকে মরিয়ম ক্লিনিকে ভর্তি করান। সেখানে মৃত্যু হয় তার। 5 দিনের দিন আমি মোবাইল করছি, হারা আইছে আর পর পেট ফুল লড়ছে। ওরার পর এই জায়গায় আমছি, আনার পর একদিন রাখি এই জায়গায় এই যে মরিয়ম ক্লিনিকে হালিমা আবার রেফার করে টেম্পু করে পাঠাই দিল। দেওয়ার পর ওই জায়গায় নেওয়ার পর 12,000 টাকা বিল করলো। এখন রেফার করে লইছে, লইয়ানোর পর মনে করেন মিটফুট নিয়ে ভর্তি করাইছে। তখন ওর জান একদম শেষ সীমানা। এই বাচ্চাটা আমার মন্দির প্রতি রাত্রে এলে মায়ের ডাকে, আমার আম্মুর কাছে যাবো, আমার আম্মুর কাছে যাবো, কেন ভাই। অভিযোগের বিষয়ে হালিমা খাতুনের সাথে কথা হয় ক্রাইম সিন টিমের। তার সাথে কথা বলে জানা যায় তিনি আসলে ডাক্তার নন, একজন আয়া মাত্র। ক্লিনিক চালাচ্ছেন এখানে? হ্যাঁ, মরিয়ম ক্লিনিক। আপনার এখানে ডাক্তার কি? এখানে কোনো ডাক্তার নেই, এখানে হলো শুধু নরমাল ডেলিভারি হয়। কোন রকম ডাক্তার ছাড়া আপনাকে ক্লিনিক করার অনুমতি কে দিয়েছে? আজকে বিদ্যা শিখছি, মানে এই কর্ম শিখছি, দিকটা কইরা খাইতেছি। যদি এই কর্ম না করতাম হয়তো বা চুরি করণ লাগতো বা বেজ্জতি হন লাগতো। এখন ভুল করে ফেলাইছি, ভুল করছি, ভুলের খেসারত তো দিতেই হবে। এতে যদি ফার্সি হয় করার কিছু নাই।
কণিকা বা ঝুমুরের মতো আর যেন কোনো নারী ভুয়া চিকিৎসকের খপ্পরে পড়ে প্রতারিত না হন বা প্রাণ দিতে না হয় সে দাবি জানিয়েছেন তাদের স্বজনরা। অলিগলির থেকে এগুলো হসপিটাল যেতে বন্ধ করা হয় সরকার থেকে। আমাদের কণিকার মতন আর কোনো হাজার কণিকা যাতে জীবন না যায়, আর ওর জামে একদম কড়া শাস্তি, ডাইরেক্ট আমরা ফাঁসি চাই। আর এই ক্লিনিকে হসপিটাল মালিকের আমরা কঠোর শাস্তি চাই। অলিগলি এরকম ক্লিনিক দিয়ে মেয়েদের এরকম অবৈষণ করে মেয়েদের মৃত্যু ঘটায়। একজন ভুয়া চিকিৎসক কিভাবে ইউনিয়ন পরিষদ থেকে ক্লিনিক চালু করার অনুমতি পেলেন তা নিয়ে কথা হয় নারায়ণগঞ্জ কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যানের সাথে। ছোট ছোট ক্লিনিক যেগুলি বিভিন্ন এলাকা আমাদের বিভিন্ন এলাকায় গড়ে উঠছে, আসলে এগুলি আমাদের কাছ থেকে ট্রেড লাইসেন্স নিয়ে তাদের বাকি কাজ সম্পন্ন করার কথা, কিন্তু পরবর্তী পর্যায়ে তাদের বাকি কার্যক্রমগুলি শেষ করছে কিনা সেটা আমাদের অবহিত করে নাই। এবং আমরা চিন্তা ভাবনা করছি যারা এই যে মরিয়ম ক্লিনিক যে ঘটনা ঘটছে এরকম যে সমস্ত ক্লিনিকগুলি আছে সমস্ত কাগজপত্র আমরা সিজ করব। এদিকে কণিকা হত্যার বিচার চেয়ে তার বাবা শওকত আলী ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা করেন। মামলার অগ্রগতি বিষয়ে কথা হয় তদন্ত কর্মকর্তার সাথে। ডাক্তার হালিমা উনি আসলে একটা প্রতারক, তার নামে ইতিপূর্বেও মামলা আছে। আমরা তাকে গ্রেফতার করার পরে জানতে পারছি তাকে গ্রেফতার করা হয়েছে। সে মূলত মিথ্যা পরিচয় দিয়া এই বাড়িওয়ালার কাছ থেকে ফ্ল্যাটটা ভাড়া নিয়ে এখানে একটা ক্লিনিক খুলে বসছে। আমরা এই বিষয়ে কঠোর আইনগত পদক্ষেপ নিচ্ছি। দর্শক দেখছেন ক্রাইম সিন, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সাথেই থাকুন। দর্শক স্বাগত আরো একবার, আপনারা দেখছেন ক্রাইম সিন। বালুর নিচে শিশু শাওনকে চাপা দিয়ে রাখা হয়েছে এমন কথা এলাকায় প্রচার করেছেন সন্দেহের তালিকায় থাকা মাসুম। তারপর শাওনের বাবা মাকে নিয়ে যাওয়া হয়েছে বিভিন্ন কবিরাজের কাছে, তাদেরকে দেওয়া হয়েছে বিভিন্ন রকমের তালিম আর পানি পড়া, কিন্তু দীর্ঘ 3 মাস ধরে শিশু শাওনের কোনো খোঁজ পাননি তার পাগল প্রায় পিতামাতা। নয়ারহাটের পূর্ব ধনিয়ার 5 বছরের শাওনকে তার বাবা মায়ের চেয়েও বেশি আদর যত্ন করতেন প্রতিবেশী ভাড়াটিয়া মুখলেস ও তার স্ত্রী মালেকা বেগম। এভাবেই বিশ্বস্ত হয়ে ওঠেন শাওনের পরিবারের কাছে। শাওন দিনের বেশিরভাগ সময় থাকত মুখলেসের স্ত্রীর চোখে চোখে। হঠাৎ গত 20 ডিসেম্বর বিকাল থেকে উধাও শাওন। দেখছি কি একটা মানুষ এখানে আইসি এখানে 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 আসলো, এমডি আসলো, এখানে আসলো, আসি মানে আমার চিনা মানুষটা আইসি সুমনকে ফলো করলো, মানে ফলো করলো। আর আমি যে বাচ্চাটাকে পালি আমাকে এই করলো, মানে বিলিতে যখন মাছ নেয় না, খুব একটু খেয়াল করে দেখেন, বিলিতে যখন মাছ নেয় কিন্তু শাওন সবল মার কেমন যেন একটা চোখটা কেমন করে না, ঠিক আমাকে ওই রকম করলো। তিনি এমনও বলছেন যারা শাওনকে নিয়ে গেছে তাদের সঙ্গে গোপনে যোগাযোগ রাখছেন। আবার বলছেন পরীরা তাকে নিয়ে গেছে দূর দেশে, ফিরিয়ে আনতে কিছুদিন সময় লাগবে। কয় আমাকে যে বাচ্চাটা আছে বাচ্চাটা পাবেন শিওর, আমাকে হাত ধরে শপথ করেছে, মানে হাত দুখান ধরে আমাকে ভাতও 2 দিন খাওয়াইছে, ভাত হাত করে শপথও করেছে যে বাচ্চা পাবেন, এ কথা কয় আমাকে। এদিকে পেশায় নিরাপত্তা কর্মী মুখলেসের দাবি তারা নিজ থেকেই শাওনের লালন পালন করতেন, দুপুরে নিজেই শাওনকে খাইয়েছেন, তারপর থেকে মিলছে না খোঁজ। ওরে খাওয়িয়ে দিয়েছি, ওখানে গেল, এখন মনে করেন যে পর্যন্তই আমি ওর সাথে সাক্ষাৎ এই পর্যন্তই। সুমনও ওখানে শোয়া ছিল, ওনার আব্বা ওখানে শোয়া ছিল, ও 4:30টার সময় উঠি বলে গেছে। সবাই খোঁজাখুঁজি করছি, খোঁজাখুঁজি করি তো আর কোনো জায়গায় মাইকেন করছি, আমার এই মসজিদে করছি, নয়ারহাটে করছি। শাওনের বাবা মনে করছেন তার প্রতিবেশী মুখলেসের ছেলে মাসুম শাওনকে অপহরণ করেছে। হ্যাঁ, মাসুম নিয়ে গেছে, ও নিয়ে আবার আমার 2-3 বার ফোনও অনেক কথা বলছে, ওই ছাড়া এই কাম আর কেউ করতে পারে নাই। শাওনের সন্ধানে জেলায় জেলায় কবিরাজের কাছে ঘুরিয়েছেন মাসুমের মা মালেকা বেগম। একটা মা কি চায় যে আমার বাচ্চা না পাই, আমি কোন সব মা বাবা তো চায় যে বাচ্চা ফেরত চাই, কারণ বাচ্চা মইরা গেলে আজকে যদি আল্লাহ নিয়ে যেত নাইলে বুঝ দেওয়া যেত যে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, চোখের সামনে তো এটা তরতাজা ছেলে নিয়ে গেল, এটা তোকে মনের বুঝ দেওয়া যায় না। শাওন নিখোঁজ হবার পর থেকেই প্রতিবেশী মালেকা বেগমের ছেলে মাসুম এলাকা ছাড়া। সে মোবাইল ফোনে শাওনের মাকে ফিরে আসার কথা জানালেও আর আসেনি। শাওন নিখোঁজের ব্যাপারে ক্রাইম সিন টিমের সঙ্গে মুঠোফোনে কথা বলেন মাসুম।
মাসুম নিজ থেকে এলাকায় প্রচার করে লাখ টাকা লাগলেও তারা শাওনকে ফিরে পেতে চান। কবিরাজের কাছে ঘুরিয়ে খরচ করানো হয়েছে ৮০,০০০ টাকা, তারপরেও শাওনের কোনো সন্ধান মিলছে না কারো কাছে। ও বলতেছে যদি ১ লাখ টাকাও চায় তাও দিতে রাজি আছি। চিন্তা করলাম মানে আমাকে বাচ্চা আমরা অতটুকু সাহস পাই না, হ্যাঁ কেমনে পায়। তারপরে বললো যে বাচ্চা অমুক জায়গায় আছে, এক ফকিরে ঠিকানা দিচ্ছে। আচ্ছা আমার ছোট ভাই গেছে, তারপরে তার বোনে ফোন দিয়ে বলছে যে বাচ্চা এক ফকিরের কাছে গেছি, বাচ্চা আইনে দেবো ২৫,০০০ টাকা লাগবে। তো চিন্তা করলাম যদি তাদের কাছে থাকে তাহলে যদি ২৫,০০০ লাগলে ৫০,০০০ দেবো, বাচ্চা আইনে দেন। আশুলিয়া থানা পুলিশ নিখোঁজের ব্যাপারে একটি সাধারণ ডায়েরি নিলেও জোরালো কোনো ভূমিকা রাখেনি বলে অভিযোগ পরিবারের। জিজ্ঞাসাবাদ করা হয়নি সন্দেহভাজন মাসুমকেও। সে তো আসে না। আপনারা জিডি নিয়েছেন এটার ব্যাপারে না? নিখোঁজ হবার ৩ মাস পেরিয়ে গেলেও শাওন জীবিত না মৃত সেই প্রশ্ন এখন তার পরিবারের কাছে প্রধান হয়ে দেখা দিয়েছে। থানা পুলিশের গাফলতিও তৈরি করেছে নানা প্রশ্ন। যমুনা টেলিভিশন সবসময় আপনার পাশে আছে। যে কোনো অপরাধ বা অনিয়মের খবর আপনি আমাদেরকে জানাতে পারেন আপনার মুঠোফোন, SMS বা ইমেইলের মাধ্যমে। এ পর্বে জানাতে চাই, চিকিৎসায় অবহেলা কিংবা প্রতারণার শিকার হলে আপনি কি আইনি ব্যবস্থা নেবেন। রোগী যদি ভুল চিকিৎসার কারণে সে ক্ষতিগ্রস্ত হয়, সেক্ষেত্রে ৩টি পদ্ধতিতেই এর প্রতিকার পাওয়া যেতে পারে। প্রথম হলো যে ডাক্তার এই অপারেশনটি করছেন বা চিকিৎসা দিচ্ছেন তার বিরুদ্ধে BMDC-তে যেখানে ডাক্তাররা রেজিস্টার্ড হন সেখানে অভিযোগ দায়ের করা যায় তার রেজিস্ট্রেশন বাতিলের জন্য। দ্বিতীয়ত হলো সিভিল কোর্টে ক্ষতিপূরণের মামলা দায়ের করা যায় সিভিল আইনে, এবং যে অপারেশনের জন্য সে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিপূরণের টাকা আদায় করার জন্য তাকে সিভিল কোর্টে মামলা করা যেতে পারে। আরেকটি আছে সেটা হলো ফৌজদারি আইনে। ফৌজদারি আইনে আপনি ব্যবস্থা নিতে পারেন নেগলিজেন্সের কারণে। সে যদি আপনার যে কোনো ক্ষতি করে থাকে, অপারেশন করতে আপনার মৃত্যুবরণ হয় বা যে কোনো কারণে, সেখানে ফৌজদারি আইনেও তার মধ্যে সংশ্লিষ্ট আদালতে মামলা দায়ের করা যেতে পারে। আপনার আশেপাশে ঘটে যাওয়া যে কোনো অনিয়ম বা অভিযোগের খবর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো যেমন আপনার দায়িত্ব, তেমনি আপনার সঙ্গে ঘটে যাওয়া যে কোনো অনিয়মের খবর নির্ভয় নিঃসংকোচে প্রকাশ করা আমাদের দায়িত্ব, ক্রাইম সিনের দায়িত্ব। দেখা হবে আগামী পর্বে ভিন্ন কোনো অপরাধের ঘটনা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আর মনে রাখবেন আপনার সচেতনতাই পারে আপনাকে নিরাপদে রাখতে।